ইসরায়েলের নৌঘাঁটিতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ। ন্যাটোর যুদ্ধ ট্রেনে উঠবে না হাঙ্গেরি, অস্ত্র এবং অর্থও দেবে না ঘোষণা ভিক্টর অরবানের। সীমান্তে উত্তেজনা কমাতে শি জিনপিং মোদি বৈঠকের আভাস। গাজা যুদ্ধে ৭০,০০০ ইসরায়েলি সেনা পঙ্গু। ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীর একটি, বলছে জাতিসংঘের তদন্ত। ইসরায়েলের নৌঘাঁটিতে কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের একটি নৌঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এটি ইসরায়েলের রাস আন নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন একটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে, যেসব ভবন ইসরায়েলি সেনা অফিসার ও সাধারণ সৈনিকেরা ব্যবহার করে। হামলায় নৌঘাঁটিটির এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। তবে এই হামলার ব্যাপারে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, গাজা ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবার শহরে বৃহস্পতিবার ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আলাদা বিবৃতিতে যোদ্ধারা বলেছে, এই আন্দোলন অধিকৃত সেবা কৃষি খামারের রুয়াউসাদ আল কার্ন এবং জিবদিন ঘাঁটি এবং কুফার সুবা পাহাড়ের রামথা এবং আল সামাকা ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। ন্যাটোর যুদ্ধ ট্রেনে উঠবে না হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত থাকবে। তবে চলমান এই ধ্বংসাত্মক নীতি মোকাবেলার বিষয়ে সক্রিয়ভাবে হাঙ্গেরি কাজ করছে। গতকাল কুশুত রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন পশ্চিমা নীতির প্রকাশ্য সমালোচক অরবান। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে পরাজিত করতে চায়। এই ক্ষেত্রে জার্মানি অতিরিক্ত খেলোয়াড়ের দায়িত্ব পালন করছে। দুঃখজনক হচ্ছে চলমান যুদ্ধে মারা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মানুষ এবং নিহতের এই সংখ্যা সম্ভবত বাড়বে। ভিক্টর অরবান বলেন, এরই মধ্যে আমরা যুদ্ধের ট্রেনের গতি কমিয়ে দিয়েছি। হাঙ্গেরির সরকার বিদায়ী ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এবং তার সম্ভাব্য উত্তরসূরি মার্ক রুটের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন জোট যে মিশন চালাচ্ছে তাতে বুদাপেস্টকে টেনে আনা হবে না। অরবান অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ইউক্রেন যুদ্ধে হাঙ্গেরি সৈন্য, অস্ত্র বা অর্থ দিয়ে অবদান রাখবে না। সীমান্তে উত্তেজনা কমাতে শি জিনপিং মোদি বৈঠকের আভাস। ভারত চীন সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের। সীমান্ত নিয়ে মাঝে মধ্যে দুই দেশের মধ্যে উত্তাপ চরমে পৌঁছায়। শুধু তাই নয়, এ নিয়ে সংঘর্ষে দুই দেশের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। এবার বুলেট ফেলে আলোচনার টেবিলে সমস্যার সমাধান চাইছে ভারত চীন। এ নিয়ে শীঘ্রই শি জিনপিং মোদি বৈঠক হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে আভাস দেওয়া হয়েছে। আগামী মাসের প্রথম দিকে এসসিও নেতাদের শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনের জন্য কাজাখস্তানের রাজধানী আস্তানায় থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তখনই দুই দেশের মধ্যে টানাপোড়েন মেটানোর চেষ্টা হতে পারে। 2020 সালের 15 জুন গালওয়ান সংঘর্ষ ছিল। তারপর থেকে চলতি সপ্তাহ হিসাব অনুযায়ী 4 বছর হয়ে গেল। গালওয়ান সংঘর্ষ ভারত চীন সম্পর্কে তীব্র প্রভাব রেখেছিল। সীমান্তের সেই স্থবিরতার এখনও সমাধান হয়নি। সীমান্তের প্রতিটি পাশে এখনও প্রায় 50,000 থেকে 60,000 সেনা মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদে চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কেন্দ্রীয় সরকারের কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গাজা যুদ্ধে 70,000 ইসরায়েলি সেনা পঙ্গু। কোনো ধরনের অর্জন ছাড়াই পার হলো গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসনের 9 মাস। উল্টো তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 7 জানিয়েছে, গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 8,663 জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। চ্যানেলটি আরও জানায়, এদের মধ্যে শতকরা 35% সেনা 7 অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা 21% সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন। ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় 20,000 নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে 1,000-এরও বেশি নতুন আহত পুরুষ এবং নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আহতদের মধ্যে শতকরা 95% পুরুষ। তাদের মধ্যে শতকরা 70% রিজার্ভ সেনা। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে আহতদের মধ্যে শতকরা প্রায় 40% সেনা, যারা 2024 সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে। তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে।
ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীর একটি। ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীগুলোর একটি। আর ইসরায়েলি নেতারা হলেন যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী। তারা চলমান গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করছে। ফিলিস্তিনিদের উপর হামলায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিষয়ক এক তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই তদন্তের চেয়ারপারসন এবং সাবেক জাতিসংঘ হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এবং দক্ষিণ আফ্রিকা হাইকোর্টের সাবেক বিচারপতি নবী পিল্লাই এমন মন্তব্য করেন। তিনি ইসরায়েলি যুদ্ধ অপরাধকে নজিরবিহীন হিসাবেও অভিহিত করেছেন। তিনি বলেন, কমিশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে 7,000 প্রমাণ দাখিল করেছেন। উল্লেখ্য, করিম খান ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টকে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধী হিসেবে অভিযুক্ত করেছেন। ইসরায়েলি বাহিনীর সবচেয়ে নৈতিক সেনাবাহিনী বলে নেতানিয়াহু যে দাবি করেছেন তার জবাব দিতে গিয়ে কমিশনের সদস্য ক্রিস সিডোটি প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, আপনি একমাত্র যে উপসংহার টানতে পারেন তা হলো যে ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে অপরাধী সেনাবাহিনীগুলোর অন্যতম। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী নির্মূল, খুন, ফিলিস্তিনি পুরুষ এবং শিশুদের টার্গেট করে হত্যা, বলপূর্বক স্থানান্তর, নির্যাতন, অমানবিক এবং নির্দয় আচরণ করেছে। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিল আরও এক দেশ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অভিযানের নামে চালানো গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা। শুক্রবার কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকার ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ নেই। বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারের শাস্তি আজকের বিশ্বে স্থান পেতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায় সব সহ্য করতে পারে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা বন্ধ করতে বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন করে দেশটি। তাই মামলায় অবদান রাখতে কিউবা অটল এবং টেকসই প্রতিশ্রুতি ব্যক্ত করছে। এর আগে নিকারাগুয়া, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক এবং চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ বা আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। মেডিকেল ভিসা সুবিধা শুরু করেগা। বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করার ঘোষণা মোদির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার জন্য রংপুরে একটি নতুন সহকারী হাই কমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে নরেন্দ্র মোদী এই কথা বলেন। নরেন্দ্র মোদী আরো বলেন, আমি ক্রিকেট বিশ্বকাপ আজকের ম্যাচের জন্য ভারত এবং বাংলাদেশ উভয় দলকে শুভকামনা জানাই। হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন জোট জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর।